আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা সবাইকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের পরে, প্রেপোজিশনের বেসিক ক্লাসের পরে প্রেপোজিশনের বোর্ড কোশ্চেন গুলো সমাধান করছো। তোমরা দেখছো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এবং অর্থ বুঝে কিন্তু প্রেপোজিশন গুলো আসছে। তোমরা জানো প্রেপোজিশনের কাজ হচ্ছে দুইটা শব্দকে সংযোগ করা, অর্থাৎ দুইটা শব্দের সংযোগস্থলে প্রেপোজিশন বসে। আজকে আমরা ঢাকা বোর্ড 2019-এর একটি প্রশ্নের সমাধান করব। চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করছি। তোমরা জানো যে এটি বোর্ড কোশ্চেনে দুই ধরনেরই প্রেপোজিশন থাকতে পারে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনও থাকতে পারে, আবার অর্থ বুঝে যেই প্রেপোজিশন গুলো আছে সেই প্রেপোজিশন গুলোও বসতে পারে। তো চলো আজকে ঢাকা বোর্ড 2019-এর প্রশ্নের সমাধান করে দেখি আমরা প্রশ্নটিতে কি আছে। আমরা প্রত্যেকটি বাক্য পড়ব এবং ঠিক যে জায়গায় প্রেপোজিশন বসে তার পরের শব্দটির উপরে গুরুত্ব দিব, সেই সাথে পূর্বের শব্দটির উপরে। খেয়াল করো, মিস্টার রেজা ওয়ার্কস ড্যাশ এ ক্লার্ক ইন এ লোকাল স্কুল। তাহলে মিস্টার রেজা কাজ করেন ক্লার্ক, ক্লার্ক হিসেবে, ক্লার্কের মতো। তো কোনো কিছুর মতো হলে আমরা কি বসাই? অ্যাজ। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? ওয়ার্কস অ্যাজ এ ক্লার্ক, তিনি করণিক অথবা ক্লার্কের কাজ করেন। হি ইজ পোর বাট অনেস্ট, তিনি দরিদ্র কিন্তু তিনি হচ্ছেন সৎ। হিজ অনেস্টি ইজ নোন ড্যাশ এভরিওয়ান ইন হিজ লোকালিটি, তার যে সততা আছে নোন, সেটা সকলের কাছে সুপরিচিত। এভরিওয়ান ইন হিজ লোকালিটি। এবার খেয়াল করো তো, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনে নোন এর পরে কি কিছু বসে? অবশ্যই বসে নোন টু। তাহলে এটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন দাঁড়িয়ে গেল। হিজ অনেস্টি ইজ নোন টু এভরিওয়ান, সকলের কাছে সুপরিচিত। ইন হিজ লোকালিটি, তার যে লোকাল এরিয়া আছে সেখানে। হি অফেন সাফার্স ড্যাশ হাঙ্গার, এই বাক্যটার দিকে লক্ষ্য রাখো। সাফার, সাফারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কি বসে? ফ্রম। সাফার ফ্রম এর বাংলা অর্থ কি? সাফার ফ্রম অর্থ হচ্ছে ভোগা। তিনি প্রায়ই ক্ষুধায় ভোগেন, তিনি প্রায়ই ক্ষুধায় ভোগেন। হি ইজ ডিপ্রাইভ ড্যাশ কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস। ডিপ্রাইভ মানে হচ্ছে বঞ্চিত, তিনি বঞ্চিত কি হতে বঞ্চিত? ডিপ্রাইভ অফ কমফোর্ট, কমফোর্ট মানে কি? আরাম। অ্যান্ড মেনি আদার থিংস। ডিপ্রাইভ এর পরে আমি আর কোনো কথা নেই, আমি অফ বসিয়ে দিয়েছি। আমরা জানি ডিপ্রাইভ অফ মানে হচ্ছে বঞ্চিত, তিনি আরাম এবং অনেক বিষয় হতে বঞ্চিত। যেহেতু তিনি একটি করণিকের চাকরি করেন, খুব সাধারণ একটি চাকরি করেন। নেভারদালেস হি ডাজ নট লং ড্যাশ ওয়েলথ, কিন্তু তারপরেও লং অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের পর আমরা কি বসাই? ফর। নেভারদালেস হি ডাজ নট লং ফর ওয়েলথ, এর পরেও তিনি সম্পদের আশা করেন না। হি নেভার হাঙ্কার ড্যাশ নেম অ্যান্ড ফেম, তিনি কখনো নাম এবং সুখ্যাতির জন্য লালসা করেন না। তাহলে খেয়াল করো, হাঙ্কারের পরে কি বসে? হাঙ্কারের পরে বসে আফটার। হাঙ্কার আফটার, হাঙ্কারের সাথে কি বসে? আফটার। সবসময় হাঙ্কার আফটার মানে কি? কোনো কিছুর জন্য লালসা করা, কোনো কিছু চাওয়া, এক্সপেক্ট করা। হি নেভার হাঙ্কার আফটার নেম এন্ড ফেম, তিনি কখনো নাম এবং সুখ্যাতির জন্য লালসা করেন না। হি লিডস হিজ লাইফ ড্যাশ অনেস্ট মিন, তিনি সততার দ্বারা জীবনযাপন করেন। এবার দেখো শূন্যস্থানের পরে কি এসেছে? সততার দ্বারা। দ্বারা হলে আমরা কি লিখবো? বাই অনেস্ট মিন। এই অর্থ বুঝে কাজ করছি আমরা এখানে, এখানে আর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন নেই। বাই অনেস্ট মিন মানে সততার দ্বারা, সেক্ষেত্রে আমরা কি দিলাম? বাই। হি ইজ স্যাটিসফাইড ড্যাশ হোয়াট হি হ্যাজ, তিনি সন্তুষ্ট। হোয়াট হি হ্যাজ, তার যা আছে তিনি তাই নিয়ে সন্তুষ্ট। তা আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনে স্যাটিসফাইড এর পরে কি বসে? স্যাটিসফাইড এর পরে বসে উইথ। স্যাটিসফাইড উইথ, তিনি সন্তুষ্ট। হোয়াট হি হ্যাজ, তার যা আছে তাই নিয়ে তিনি সন্তুষ্ট। বাট সামটাইমস, কিন্তু মাঝে মধ্যে, হি রানস ইনটু ডেপ, তিনি ঋণী হয়ে যান। রানস ইনটু মানে কোনো কিছুর মধ্যে পড়ে যাওয়া, তিনি ঋণে পড়ে যান, ঋণী হয়ে যান। অ্যান্ড পভার্টি ইজ রেসপন্সিবল, আমরা জানি রেসপন্সিবলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বসে ফর। তাহলে তিনি কিসের জন্য? পভার্টির জন্য, দারিদ্রতার জন্য। রেসপন্সিবল ফর দিস ডেপ্ট, এই যে তিনি ঋণে পড়ে যান, এই ঋণে পড়ে যাওয়ার কারণ হচ্ছে পভার্টি। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা কি? রেসপন্সিবল ফর। হাউএভার, যাই হোক, হি ডাজ নট লাইক টু ডিপেন্ড ড্যাশ আদার্স, যাই হোক, হি ডাজ নট লাইক টু ডিপেন্ড, তিনি অন্যের উপর নির্ভর করতে চান না, অন্যের উপর নির্ভর করতে চান না। ডিপেন্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট কি বসে? অন। হি ডাজ নট
লাইক টু ডিপেন্ড অন আদার্স। এবারে আমি যদি এই পুরো প্যাসেজটির দিকে একটু তাকাই, দেখো যে কতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বসেছে। মিস্টার রেজা ওয়ার্কস অ্যাজ এ ক্লার্ক, তাহলে ওয়ার্কস কাজ করে কিসের মতো, কিসের ন্যায়, কেরানির ন্যায়, করণিকের ন্যায় কাজ করে। হি ইজ পোর বাট অনেস্ট, তিনি দরিদ্র কিন্তু সৎ। হি ইজ অনেস্ট ইজ নোন টু, এইটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। হি ইজ অনেস্ট ইজ নোন টু এভরিওয়ান, তার সততা সকলের কাছে সুপরিচিত। ইন হিজ লোকালিটি, তার যে লোকাল এরিয়া আছে সেখানে সবাই তাকে সৎ হিসেবেই চেনেন। হি অফেন সাফার্স ফ্রম হাঙ্গার, তিনি প্রায় ক্ষুধায় ভোগেন। সাফার ফ্রম মানে ভোগা, তিনি প্রায় ক্ষুধায় ভোগেন অর্থাৎ দরিদ্রতায় ভোগেন। হি ইজ ডিপ্রাইভ অফ কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস, তিনি বঞ্চিত হন। ডিপ্রাইভ অফ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তিনি বঞ্চিত হন, কমফোর্ট মানে আরাম হতে এবং অন্যান্য বিষয় হতে তিনি বঞ্চিত হন। নেভারদালেস হি ডাজ নট লং ফর ওয়েলথ, এরপরও তিনি কি করেন না, সম্পদের আশা করেন না। আর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। হি নেভার হাঙ্কার আফটার নেম অ্যান্ড ফেম, তিনি কখনো নাম এবং সুখ্যাতির জন্য লালসা করেন না। হাঙ্কার আফটার মানে লালসা করা, লোভ করা। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। হি লিডস হিজ লাইফ বাই অনেস্ট মিন, এই একটা প্রেপোজিশন আমরা দেখেছি এখানে অর্থ বুঝে বসেছে। হি লিডস হিজ লাইফ, তিনি তার জীবন অতিবাহিত করেন অনেস্ট মিন, সততার দ্বারা। এই দ্বারা অর্থে আমরা বাই বসিয়েছি। হি ইজ স্যাটিসফাইড উইথ, লক্ষ্য করেন স্যাটিসফাইড উইথ হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, তিনি সন্তুষ্ট। হোয়াট হি হ্যাজ, তার যা আছে, তার যা আছে তার সাথে তিনি সন্তুষ্ট। বাট সামটাইমস, কিন্তু মাঝে মধ্যে, হি রানস ইনটু ডেপ, তিনি ঋণের মধ্যে পড়েন, ঋণী হন। অ্যান্ড এবং পভার্টি ইজ রেসপন্সিবল ফর, আরো একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। পভার্টি ইজ রেসপন্সিবল ফর দিস ডেপ, তার দারিদ্রতাই এই ঋণের জন্য দায়ী। হাউএভার, যাই হোক, হি ডাজ নট লাইক টু ডিপেন্ড অন আদার্স, ডিপেন্ড অন একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, তিনি অন্যের উপর নির্ভর হতে চান না। তাহলে আমরা যদি গুনি যে ঢাকা বোর্ড 2019-এর যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কতগুলো, তাহলে লক্ষ্য করো, নোন টু 1, সাফার্স ফ্রম 2, ডিপ্রাইভ অফ 3, হাঙ্কার আফটার 4, লং ফর 5, স্যাটিসফাইড উইথ 6, রেসপন্সিবল ফর 7, ডিপেন্ড অন 8। একটা বোর্ডে 10টা শূন্যস্থানের মধ্যে 8টা শূন্যস্থানই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা বোর্ড 2019-এর প্রশ্নের সমাধান দেখার পরে আমাদের সবার মনেই প্রশ্ন আসতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ছাড়া কি প্রেপোজিশনের বোর্ড কোশ্চেন সমাধান করা সম্ভব কিনা। সম্ভব, কিন্তু আসলে পরিপূর্ণ সমাধানের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের কোনো বিকল্প নেই। আমি একেবারে প্রত্যেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের আমি ক্লাস দিয়ে দিয়েছি, আশা করছি তোমরা ক্লাসগুলো করেছো, এবং যারা ক্লাসগুলো করেছো তাদের শতভাগ সমাধান হচ্ছে। তা আমরা যারা বোর্ড কোশ্চেন সমাধান করতে চাই, যারা ভালো নম্বর তুলতে চাই, সেটি নবম দশম শ্রেণীর হোক, একাদশ দ্বাদশ হোক, অ্যাডমিশন অথবা জব হোক, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের কিন্তু কোনো বিকল্প নেই। আশা করছি তোমরা আমার ইউটিউবের প্লেলিস্টে ক্লাসগুলো করছো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে সার্চ করবে। চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড় ইউটিউব চ্যানেলে গিয়ে এইচএসসি সিলেবাসের 2 নাম্বার টপিকে গেলেই কিন্তু প্রেপোজিশনের ক্লাসগুলো দেওয়া আছে। সেইখানে একটি প্লেলিস্ট সাজানো আছে, বেসিক ইংলিশ ফর অল। এই যে বেসিক ইংলিশ ফর অলের যে প্লেলিস্টটি রয়েছে, সেইখানে কিন্তু তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের ক্লাসগুলো পাবে। প্রেপোজিশন একটি ফাউন্ডেশন ক্লাস আছে, সেটিও তোমরা পাবে। ফেসবুকের পেজে আমাদের ভিডিওগুলো আপলোড হচ্ছে, ইউটিউব চ্যানেলে আপলোড হচ্ছে। প্লেলিস্টে কিন্তু আমাদের একটি অ্যাপস রয়েছে, প্রফেসরস ইংলিশ একাডেমি। প্রফেসরস লেখার সময় অ্যাপোস্ট্রফি দিবে না, প্রফেসরস ইংলিশ একাডেমি, প্রফেসরস ইংলিশ একাডেমি। তোমরা এই অ্যাপটি নামিয়ে নিলে তোমরা সেখানে খুব সুন্দরভাবে জব, অ্যাডমিশন এবং নবম দশম শ্রেণীর, একাদশ দ্বাদশ শ্রেণীর যে প্রেপোজিশনের বোর্ড কোশ্চেনগুলো রয়েছে, বিভিন্ন কলেজের, বিভিন্ন স্কুলের, সেই প্রশ্নগুলোর সমাধান তোমরা সেখানে পেয়ে যাবে। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরের ক্লাসে আরো একটি বোর্ড প্রশ্নের সমাধান নিয়ে আসবো। ততক্ষণে তোমরা বেসিকের প্রেপোজিশনের ক্লাসগুলো করে ফেলো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। প্রফেসরস ইংলিশ একাডেমির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।